টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর এই মুহূর্তের বড় খবরের দিকে। মুর্শিদাবাদের সদ্য গজানো মৌলবাদী সংগঠনের সঙ্গে জেএমবি যোগ। বাংলাদেশ থেকে চোরাপথে এসে সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ জেএমবি জঙ্গি নেতার। বিস্ফোরক কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট টিভি9 বাংলার হাতে। আমি সরাসরি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার সুজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, এই রিপোর্টে কি কি এমন রয়েছে যা সত্যিকারে গোয়েন্দাদের চিন্তায় ফেলছে? দেখো, প্রথমেই জানাবো যে সংগঠনটি বাংলার বুকে নতুন করে মাথাচাড়া দিচ্ছে সেটির নাম জাহা ইন্ডিয়া। আর এই জাহা ইন্ডিয়া সম্পর্কে আগেই সতর্ক করেছিল টিভি9 বাংলা। এবং এখন কেন্দ্রীয় গোয়েন্দাদের যে নতুন চাঞ্চল্যকর রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে যে জাহা ইন্ডিয়ার সঙ্গে জেএমবির বাংলাদেশের এক মাথার সম্প্রতি গত 6 জানুয়ারিতে একটি বৈঠক হয়েছে এবং সেখানে প্রশিক্ষণ শিবিরও করা হয়েছিল। কোথায় হয়েছিল প্রশিক্ষণ শিবির? ঝাড়খণ্ডের পাকুড় থানার অন্তর্গত একটি জায়গা, সেখানে এই প্রশিক্ষণ হয়েছিল। এবং সেই প্রশিক্ষণ শিবিরে এই জাহা ইন্ডিয়ার নতুন সদস্য পদ নেওয়া 15 জনকে প্রশিক্ষণ দিয়েছে জেএমবি থেকে আসা, বাংলাদেশ থেকে আসা জেএমবির এই সদস্য। তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়। চোরাপথে সে বাংলাদেশ থেকে গত 6 জানুয়ারি প্রবেশ করে এবং ঝাড়খণ্ডে বৈঠক হয়। আবার 7 তারিখে সে অন্য একটি রুট ধরে সে আবার বাংলাদেশে পালিয়ে যায়। যেখানে বিএসএফ এবং রাজ্যের পুলিশের এত নজরদারি, তারপরেও কি করে জেএমবি নেতারা এ রাজ্যে ঢুকছে এবং আবার পালিয়ে যেতে পারছে সেটা নিয়ে যেমন প্রশ্ন এবং উদ্বেগ, যেখানে যে এই সংগঠনটির সঙ্গে জাহা ইন্ডিয়ার সঙ্গে জেএমবির একেবারে ঘনিষ্ঠ যোগাযোগ, প্রশিক্ষণ এবং তাদের উদ্দেশ্য যে যথেষ্ট ভালো নয় সেটাও গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে। তার কারণ এই 15 জনকে ট্রেনিং দেওয়া ছাড়াও তারা এই যে 6 জন সদস্য যারা জাহা ইন্ডিয়ার তরফ থেকে উপস্থিত ছিল, তাদের মধ্যে 5 জন মুর্শিদাবাদের বাসিন্দা, 1 জন উত্তর 24 পরগনার বাসিন্দা। তাদের নামও আমাদের কাছে রয়েছে। গোয়েন্দারা সেই নাম সহই কিন্তু রিপোর্ট দিয়েছেন এবং বলা হয়েছে যে এই 5 জন যারা মুর্শিদাবাদ থেকে ছিলেন জাহা ইন্ডিয়ার তরফ থেকে, তাদের মধ্যে একজন মিডল ম্যান রয়েছে, সে যে জাহা, আহাব এবং জেএমবির মধ্যে সংযোগ স্থাপন করে। এবং এই সংগঠনের যে আর্থিক দিকটা, অর্থাৎ টাকা আসে কিন্তু মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে। ফলে এই পরিস্থিতিতে এই সংগঠন, যেখানে বাংলাদেশের একটা অশান্তির পরিস্থিতি চলছে, সেখানে এ রাজ্যে এই সংগঠনের মাথাচাড়া দেওয়া। একদমই বাংলাদেশ এরকম একটা পরিস্থিতির মধ্যে এরকম একটা খবর, এবং তোমাকে ধন্যবাদ জানাবো যে এত বড় খবর ব্রেক করার জন্য। এই পরিস্থিতি রাজ্যের এত কড়া নিরাপত্তার মধ্যেও এরকম একটা ঘটনা ঘটছে, এরকম সংগঠনের খোঁজ পাওয়া যাচ্ছে, জেএমবি কানেকশন যেখানে রয়েছে। এক্সপার্টরা কি মনে করছেন? আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, আমরা যোগাযোগ করেছিলাম, এইরকম প্রশ্নগুলোই করেছিলাম। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের কাছে প্রশ্নগুলো রেখেছিলাম। কি বলছেন তারা, শুনবো। এটা নিঃসন্দেহে চিন্তার ব্যাপার, কারণ আমরা যেটা বারবার বলেছি যে এই ভারত, বাংলাদেশ, মায়ানমার, ভারতের বিশেষ করে পূর্ব প্রান্ত, এটা কিন্তু বোথ আল কায়দা এবং দেশ, এদের দুজনেরই কিন্তু টার্গেট। ওদের পূর্ব খোরাসানের জন্য ধীরে ধীরে ওরা জমিটাকে বিস্তৃত করছে। এবং তার মধ্যে বিশেষ করে আমাদের পূর্ব ভারতের ঝাড়খণ্ডের যে অংশটা, যে পাকুড় এবং ইত্যাদি এলাকা, এটা একটা ভয়ঙ্কর দিক। এবং যেরকম ভাবে বিস্তার হচ্ছে ঝাড়খণ্ডের এই নির্দিষ্ট বেল্টটা, এখানকার ডেমোগ্রাফি কমপ্লিট বদলে গেছে। সাঁওতাল পরগনায় এখন আদিবাসীরা মাইনরিটি হয়ে গেছে। তো এটা নিয়ে কথা বলা বা এটা নিয়ে আলোচনা করাটা নিতান্তই জরুরি। জায়গাটায় আমাদের আরো বেশি অ্যাগ্রেসিভলি ওখানে আমাদের পশ্চাৎটা রাখতে হবে। বিএসএফ এর, স্টেট পুলিশ, সেন্ট্রাল এজেন্সি, স্টেট এজেন্সি অ্যান্ড অলসো দ্য কাস্টমস। সুতরাং এই জায়গাগুলো যাদের স্টেক রয়েছে বর্ডারের উপরে, প্রত্যেককেই আজকে মাদ্রাসার নামে ওখানে কি ট্রেনিং হচ্ছে সেগুলো আমরা সবাই জানি। খারিজাব যে মাদ্রাসাগুলো যেগুলো আনরিকগনাইজড এন্ড আনরেজিস্টার্ড, those are being used as a training training center. আর এই যে জাব ইন্ডিয়া আর এই জামাত, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে নাম আলাদা হলেও এদের এমটা কিন্তু এক। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর ব্রেক করছে টিভি9 বাংলা। সীমান্তে উস্কানির আবহে আবারও আইএসআই বাংলাদেশ ঘনিষ্ঠতা। এই মুহূর্তে বড় খবর, সীমান্তে উস্কানির আবহ। আর এখানেই আরো একটা বড় খবর আসছে, আইএসআই আর বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের বুকে। তাহলে কি বড় অশান্তির পরিকল্পনা? আশঙ্কায় ভারতীয় গোয়েন্দারা। এই মুহূর্তে বড় খবর ব্রেক করছে টিভি9 বাংলা। আমি সরাসরি নিউজ রুম থেকে কথা বলবো, আমাদের রিপোর্টার সিজার মন্ডল রয়েছে। সিজার, কি আশঙ্কা করছেন গোয়েন্দারা, এখন অবধি কি খবর?
দেখো, দীর্ঘ কয়েক দশক আমরা দেখেছিলাম আইএসআই এর সঙ্গে বাংলাদেশ সেনা বা বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠতা অনেকটাই কমে গিয়েছিল এবং সেই ঘনিষ্ঠতা আবার বাড়তে শুরু করেছে এই ইউনূস সরকারের আমলে। গত মঙ্গলবার আইএসআই প্রধান দুবাই হয়ে ঢাকায় পৌঁছন, আসিম মালিক পৌঁছন এবং তাকে স্বাগত জানান বাংলাদেশের সেনাকর্তা ফয়জুর রহমান। এই ফয়জুর রহমানের আরেকটা পরিচয় রয়েছে, বাংলাদেশের সেনাকর্তা হিসেবে তার বাংলাদেশের সেনাকর্তা ছাড়াও তিনি অত্যন্ত জিহাদি এবং ইসলামিক বিভিন্ন গোষ্ঠীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সেই ফয়জুর রহমানের সঙ্গে তার দীর্ঘ বৈঠক হয়, বাংলাদেশ সেনার একাধিক আধিকারিক সঙ্গে বৈঠক হয় এবং এর আগেই আমরা দেখেছিলাম যে কামরুল হাসান, যিনি হচ্ছেন বাংলাদেশ সেনার সেকেন্ড ইন কমান্ড যাকে বলা যায়, তিনি গিয়েছিলেন ইসলামাবাদ এবং ইসলামাবাদে তিনি সেখানকার পাক সেনার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। আমরা এর আগে সেটা সরকারিভাবে প্রকাশ্যে এসছে যে পাক সেনা বাংলাদেশ সেনাকে ফেব্রুয়ারি মাস থেকে প্রশিক্ষণ দেবে। এই যে পরপর ঘটনাগুলো কোথাও অত্যন্ত উদ্বেগজনক মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। তার কারণ তারা কোথাও মনে করছেন বাংলাদেশ সেনা বাংলাদেশ সরকারের সঙ্গে আইএসআই এই ঘনিষ্ঠতা এর আগে যখনই দেখা গিয়েছে ভারতের পূর্ব প্রান্তে, উত্তর পূর্ব ভারতে বাংলাদেশের এন্ড থেকে একাধিক জায়গায় অশান্তি সরানোর চেষ্টা হয়েছে এবং যেটা ভারতের ইনসার্জেন্সির ইতিহাসে অত্যন্ত একটা মাইলস্টোন, যেখানে চট্টগ্রামের যে অস্ত্র মামলা, যেখানে চীন থেকে বিপুল পরিমাণ অস্ত্র আনিয়েছিল উলফা, সেই ঘটনার সঙ্গে আইএসআই সরাসরি যোগ ছিল। অর্থাৎ এরকম আবার উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতকে অশান্ত করার কোনো পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে আইএসআই বাংলাদেশ। এটা একটা বড় খবর এবং চিন্তারও সমানভাবে। তুমি প্লিজ একটু সঙ্গে থাকো, কারণ এক্সপার্টরা কি মনে করছেন আমরা একটু জানার চেষ্টা করছি। এই মুহূর্তে গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস, প্রাক্তন বায়ুসেনা কর্তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাবো। ক্যাপ্টেন, আপনি কিভাবে দেখছেন এই খবরকে? পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রধানের সঙ্গে বৈঠক বাংলাদেশ সেনার, এটা কতটা চিন্তার? ভারতের জন্য নিশ্চয়ই চিন্তার, কেন কি আইএসআই এর যে প্রধানের সাথে বাংলাদেশের যে সেনাকর্তাদের কথাবার্তা, এটা ভারতের জন্য কিন্তু খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছে না। কেন কি একদিকে বাংলাদেশ রয়েছে, আরেকদিকে এখন পাকিস্তান, আর ভারতকে ওরা চিহ্নিত করে নিয়েছে বিভিন্ন রকমের ভারত বিরোধী কার্যকলাপ করার জন্য। ভারতের অনেক যুবককে তো ওরা মগজদোলাই করছেই, কিন্তু এখন যে দুদিক দিয়ে যেটা চলবে সেটা কিন্তু ভবিষ্যতে ভারতের যেরকম একটা ভালো না। তো আমাদের এটা নিয়ে আমাদের ইন্টেলিজেন্সকে আরো বেশি সক্রিয় হতে হবে। আমাদের স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে, কারা কারা এদের সাথে যুক্ত হয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে এবং আমাদের যেখানে যেখানে এরকম ক্যাম্প চলছে, নার্সারিজ যেখানে আছে, যেখানে এই ধরনের ভারত বিরোধী কার্যকলাপ হচ্ছে, তার জন্য আমাদের আরো বেশি সচেতন হতে হবে এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে, সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিস তো রয়েছেই, কিন্তু আমাদের স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে আরো বেশি সক্রিয় হতে হবে, আরো বেশি ডিস্ট্রিক্টে কোথায়। বুঝতে পারছি ক্যাপ্টেন, অনেক ধন্যবাদ আপনাকে। সীমান্তের 150 গজে কৃষক ছাড়া কেউ ঢুকতে পারবেন না। এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর। সীমান্তে বাংলাদেশের উস্কানির মধ্যেই বিএসএফ বিজিবির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে আর কি কি রয়েছে ডিটেলে আমরা আমাদের রিপোর্টার শান্ত ভট্টাচার্যের কাছ থেকেই জানবো। শান্ত, একদমই, দেখো, বিএসএফ বিজিবির মধ্যে কিন্তু মূলত এই 150 গজ অর্থাৎ মোট 300 গজ বিএসএফ মানে ভারতীয় ভূখণ্ড থেকে 150 গজ এবং বাংলাদেশ ভূখণ্ড থেকে 150 গজ অর্থাৎ 300 গজ নিয়ে মূলত বিতর্ক। সেখানে বারবার করে অভিযোগ করেছে যে ভারতের দিকে যে অংশটা রয়েছে সেখান থেকে সে চাষিদের বিভিন্ন জিনিসপত্র, ফসল সমস্ত চুরি করে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং দুষ্কৃতীরা। সেই জায়গা নিয়েই কাঁটাতার দেওয়ার চেষ্টা করে ভারতীয় ভূখণ্ডে থাকা লোকজন এবং তারা মনে করে নইলে রক্ষা করা যাবে না। এই অবস্থায় বিএসএফ বিজিবি বৈঠক করে, বৈঠকের সিদ্ধান্ত হয়েছে এই যে 150 গজ এবং বাংলাদেশের দিক থেকেও 150 গজ, এইটুকু অংশে কোনো চাষি এবং তাদের যাদের সম্পত্তি রয়েছে তারা ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। অর্থাৎ ভোটার কার্ড দেখিয়ে বা আধার কার্ড দেখিয়ে যে ওই অংশে চাষ করতে যান চাষি এবং কৃষকরা, তারা সেখানে গিয়ে শুধুমাত্র চাষি এবং কৃষকরাই যেতে পারবেন, অন্য কোনো সাধারণ মানুষ তারা সেখানে যেতে পারবেন না। বা বিএসএফ বিজিবি যদি কোনো টহলও দিতে হয়, কোনো বৈঠকও করতে হয়, সেটা আগাম জানাতে হবে একে অপরকে। অর্থাৎ এই ব্যাপারে আগাম সক্রিয়তা ভূমিকা পালন করতে হচ্ছে দুপক্ষকেই, যাতে আগামী দিন যে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি এড়ানো যায়। বা বুঝতে পারলাম শান্ত, ধন্যবাদ।
জঙ্গি জল্পনার মধ্যেই আবারও 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। এই মুহূর্তে খবর আসছে মুর্শিদাবাদ জলঙ্গি থেকে পাকড়া হয়েছে 3 বাংলাদেশি। কি করে ধরা হলো তাদের, কৌশিক আমাদের রিপোর্টার জানাবেন। কৌশিক, দেখো, গতকাল রাতে কিন্তু ঘোরাঘুরি করছিল এই 3 বাংলাদেশ জলঙ্গি সীমান্তের যে বিদুপুর এলাকা, সেই এলাকায় ঘোরাঘুরি করছিল। পুলিশের সন্দেহ হয় এবং তাদেরকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে তারা 3 জনে কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী এই পারে এসেছিল। তো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে তারা কোনো পাচারের ছকে কিন্তু এই পারে এসেছিল এবং এদেরকে এখন গ্রেপ্তার করা হয়েছে। আজ যে বড় আদালত সেখানে তোলা হবে। তবে সীমান্ত এলাকায় যে জলঙ্গির যে বিদুপাড়া এলাকা, সেই এলাকায় কিন্তু কোনো কাঁটা নেই। সহজেই কিন্তু অবাধে মেঠো পথে কিন্তু প্রবেশ করতে পারে ভারত। এবং এই অনুপ্রবেশকারী শুধুমাত্র আজকে মুর্শিদাবাদে নয়, এর আগেও কিন্তু একাধিকবার কিন্তু এই বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে এবং তারা অনেককে আবার দেখা গেছে যারা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় কাজ করে ফিরেছেন এবং এখানে এসে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন। তবে এরা যে 3 জন ঢুকেছিল, যেটা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, পাচারের উদ্দেশ্যে কিন্তু এখানে এসেছিল এবং বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজকর্মের জন্য এসেছিল। এবং জলঙ্গির যে বিদুপাড়া এলাকা, সেই এলাকা কাঁটাতার না থাকা সুবাদে কিন্তু এরকম ঘটনা ঘটছে, যে সীমান্তে কাঁটাতার না থাকা এবং কাঁটাতার দেওয়া নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় অশান্তি তৈরি হয়েছে। সেই আবহে কিন্তু আবার ওই বাংলাদেশ নিঃসন্দেহে এটা চিন্তার তো বটে। ধন্যবাদ কৌশিক। নাম হারিয়ে ভারতে এসে জালিয়াতি বাংলাদেশি, ভারতীয় পাসপোর্টে বাংলাদেশি